আধার কার্ডের মধ্যে দিয়ে যে চিঠি আপনার বাড়িতে এসেছে তাতে আপনাকে এদেশের নাগরিক না করে বিদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করে ফেলেছে। এটা দেখবেন না যে কি ভয়ঙ্করভাবে ধর্মের আফিং খাইয়ে, কাদা জলে চুবড়ি খাইয়ে আপনাকে বেনাগরিক বানিয়ে দিল, আপনাকে ইললিগাল মাইগ্রান্ট বানিয়ে দিল, আপনাকে বিদেশি বানিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আমি শরদিন্দু বিশ্বাস বলছি। বন্ধুরা, বিগত বেশ কয়েকদিন ধরেই আধার কার্ড নিষ্ক্রিয় করা নিয়ে রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গ্রিভান্স রিড্রেসাল মেকানিজমের সহযোগিতা পাওয়ার জন্য যারা আবেদন করছেন তারা হতাশ হচ্ছেন, কারণ ওই যে ওয়েবসাইটটা খুলছে না। আর বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা টেকনিক্যাল ফল্ট, আর এই টেকনিক্যাল ফল্টের সমস্যাটা মিটে যাবে, জনগণকে কিছু ভাবতে হবে না। অন্যদিকে সচেতন মানুষরা প্রশ্ন তুলছেন যে যদি এটা টেকনিক্যাল ফল্ট হয়, এই চিঠি কিভাবে প্রিন্ট হলো, কার নির্দেশে এই চিঠি প্রিন্ট হলো, এই চিঠি কারা খামে ভর্তি করলেন, সেই খাম ভর্তি চিঠিটা কি করে পোস্ট অফিসে এলো এবং পোস্ট অফিসের মাধ্যমে কিছু বাড়িতে এই চিঠি পৌঁছে গেল কিভাবে আধার আইনের সাথে নাগরিকত্ব নির্ধারণের তথ্য যুক্ত হলো, এই সমস্ত প্রশ্নই সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত বর্ডার এরিয়াতে বসবাসকারী মতুয়া সমাজ তাদের মধ্যে ঘোরাফেরা করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। কেউ এই সমস্যা সমাধানের জন্য পোর্টাল খুলে বসেছেন, আবার কেউ জাহাজের ব্যাপারে আদার বাজারে এসে কাফে খুলে নিজের মতুয়া কার্ড বিতরণের ফল ঢাকা দেওয়ার জন্যে চেষ্টা শুরু করে দিয়েছেন। তৃণমূল বলছে এটা বিজেপির ষড়যন্ত্র, আর মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটার তালিকা থেকে বৃহত্তর জনগণকে বাদ দেবার জন্যেই নাকি এই আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, ভোটের মুখে যাতে মানুষ রাজ্যের দেওয়া পরিষেবাগুলো, প্রকল্পের পরিষেবাগুলো না পেতে পারে, তার জন্যে বিজেপি এই ষড়যন্ত্র করেছে। অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এবং ইমেল আইডি প্রকাশ করে বলা হয়েছে যে এখানে যোগাযোগ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। একদিকে পোর্টাল, আর একদিকে হচ্ছে ক্যাফে খুলে আধার কার্ড যে নিষ্ক্রিয় হয়েছিল সেটাকে আবার সক্রিয় করার জন্যে যে ব্যবস্থার কথা এই দুই শিবির থেকে বলা হচ্ছে, যদি সেটাই হয় তবুও কি সমস্যার সমাধান হলো? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পয়সা আদায় করতে পারছিলেন না, তুলতে পারছিলেন না, এবং অন্যান্য যে সমস্ত সাবসিডি আছে, সাবসিডিয়ারি স্কিম আছে, সেগুলো সঙ্গে যেহেতু আধার লিঙ্ক আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু চিঠির মাধ্যমে যে বার্তাটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, সেই বার্তাটার সমাধান হয়ে গেল। সেই বার্তাটার মধ্যে কি ছিল আপনি দেখেছেন? যে ওই চিঠির মধ্যে একটা বার্তা দেওয়া হয়েছে। কি বার্তা? সেই বার্তাটা কি সমস্যার সমাধান হয়ে গেল? কি বার্তা গেছিল ওই চিঠির মধ্যে আপনার বাড়িতে? চিঠিতে লেখা হয়েছে, আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার such and such issued to you
has been deactivated under the provision of Regulation 28A of Aadhaar. সেখানে কি আছে? এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 ফর দি রিজন, এখানে রিজনটা বলেছে দেখে নিন, ফর দি রিজন দ্যাট দি রিকোয়ারমেন্টস ফর ইয়োর স্টে, আপনার এখানে বাস করার জন্যে যা যা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ইন ইন্ডিয়া মানে ভারতে বাস করার জন্যে যা যা রিকোয়ারমেন্ট ইন ইন্ডিয়া আর নট ফুলফিলড, অর্থাৎ যাদের বাড়িতে এই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি এই চিঠিটা পাঠিয়েছে তার সঙ্গে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হলো আপনাকে থ্রেট দিয়ে বলা হয়েছে যে আপনার ইন্ডিয়াতে অবস্থান করাটার জন্যে যে রিকোয়ারমেন্টসগুলো দরকার আছে সেটা আপনি ফুলফিল করতে পারেননি। আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানেই এই যে চিঠিটি বা আদেশ, এই আদেশ প্রত্যাহার হয়নি। এইটা ভালো করে বোঝার চেষ্টা করুন মতুয়া সমাজ। আধার কার্ডের মধ্যে দিয়ে যে চিঠি আপনার বাড়িতে এসেছে তাতে আপনাকে এদেশের নাগরিক না করে বিদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করে ফেলেছে। বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই অধ্যাদেশ কিন্তু প্রত্যাহার হয়নি। যে চিঠি আপনার বাড়িতে এসেছে তা যদি প্রত্যাহার না হয় তাহলে আপনি যে এদেশের মানুষ নয় সেটা নিশ্চিত থাকুন। আপনি জানতেও পারলেন না যে কিসের ভিত্তিতে কোন রিকোয়ারমেন্টসের গাফিলতির জন্যে আধার কর্তৃপক্ষ আপনাকে এত বড় একটা চিঠি দিল এবং চিঠি দিয়ে আপনাকে বিদেশি বলে দিল। বিদেশি মানে হচ্ছে আপনি ইল্লিগাল, আপনি এদেশের অবৈধ অভিবাসী। আধার আইন আসলে কি ছিল? আধার কার্ডের নিচে দেখুন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে লেখা আছে। তাহলে আধার কর্তৃপক্ষ নাগরিকত্ব নামক একটি সাংঘাতিক সেন্সিটিভ একটা ইস্যুকে এখানে পাঠিয়ে দিল কি করে আপনার চিঠির সাথে যে আপনি অবৈধ অভিবাসী, আপনি বিদেশি। কি ছিল আধার আইনে? আধার আইনে দি আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেটেড রেগুলেশন অ্যাক্ট 2016, তাতে কি বলছে? তাতে বলছে ইন এক্সারসাইজ অফ দি পাওয়ার কনফার্ডস বাই দি সাবসেকশনগুলো আপনারা বুঝতে পারবেন না কার সাবসেকশন 1 অ্যান্ড সাব ক্লজ A, B, D, E, J, K, L, N, R, S and B of subsection 2 of section 54 of the Aadhaar targeted delivery of financial, ভালো করে এটা মনে রাখুন যে আধার কেন তৈরি হয়েছিল, টার্গেটেড ডেলিভারি অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিজ বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস 2016-তে এই আইন তৈরি হয়। অর্থাৎ পরিষ্কার অর্থে এটা হচ্ছে ডেলিভারি অফ ফাইন্যান্স অ্যান্ড আদার সাবসিডিজ বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস, এর মধ্যে সীমিত থাকবে আধার। কিন্তু সেটাকে বাইপাস করে গত 2023-এ একটা রুল এর মধ্যে ঢুকিয়ে দেয়। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ আরটিআই করে জানতে চায় যে এই রুলসটা কি আছে আমাদের জানান। আধারের মধ্যে কি রুলস ঢোকালেন? রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছে দিস ইজ টপ সিক্রেট। এই টপ সিক্রেটটা এখন বেরিয়ে পড়েছে। টপ সিক্রেট এখন আধারের যে চিঠি ডিঅ্যাক্টিভেট করে যে চিঠিটি আপনার বাড়িতে এসে এইটাই ছিল টপ সিক্রেট।
আমরা বারবার বলছি যে আধার আইনের মধ্যে কখনো নাগরিকত্বের বা ফরেন ট্রাইব্যুনালসের কোনো ধারা সংযোগ করা যায় না, এবং সংযোগ করলে সেটা হয় আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ। কথা প্রথম দিন থেকে আমরা বলেছি, এবং আমরা এটাও বলেছিলাম যে আধার নিষ্ক্রিয়করণের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে যাবে আপনাকে আবার দুর্বল বানানোর একটা চক্রান্ত। বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন আধার আইন কি আছে, আর আপনার বাড়িতে যে চিঠি এসেছে 28A ধারাতে আপনার বাড়িতে চিঠি এসছে। এই যে 28A ধারাটি আমি আলাদা করে রেখেছি, প্রায় 49 পাতার যে আধার আইন, তার 28 নাম্বার যে ধারা, তার এতে রয়েছে যে আপনার ফটো বা তার যে বায়োমেট্রিক ইনফরমেশনগুলো আপডেট হয়েছে কিনা, আপডেটের মধ্যে রয়েছে। কিন্তু আপনার বাড়িতে কি এসেছে চিঠিতে? আপডেটের কথা এসেছে, আপডেট করেননি, অর্থাৎ ওখানে বলেছে যে সাফিসিয়েন্ট ডকুমেন্ট আপনি দিয়ে দেননি, সেই জন্যে আপনার বাড়িতেই চিঠি পাঠানো হলো এবং আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা হলো। কিন্তু আপনাকে পরিষ্কার অর্থে যে বিদেশি হিসেবে চিহ্নিত করে দেওয়া হলো, এখনো মগজের মধ্যে ঢোকেনি যে ওই চিঠি তাকে বেনাগরিক বানিয়ে দিয়েছে, ওই চিঠি তাকে বিদেশি বানিয়ে দিয়েছে, ওই চিঠি তাকে অবৈধ বানিয়ে দিয়েছে। কিছু মতুয়া উদ্বাস্তু নেতারা বলছেন না না, এটা কোনো সমস্যা নেই, সমস্যা মিটে যাবে। একেবারে পরিষ্কার ধান্দাবাজ এগুলো। চারিদিক থেকে শুনতে পাচ্ছি ধান্দাবাজরা বলছে যে না না, এটা কোনো সমস্যা নয়, এই সমস্যা মিটে যাবে। ফরেন ট্রাইব্যুনালসকে সামনে রেখে, সুপ্রিম কোর্টকে সামনে রেখে যে আপডেটগুলো হচ্ছে নাগরিকত্ব ইস্যু নিয়ে, এই নেতারা সেগুলো ধার ধারছে না। এখন বিপদ আপনার ঘর ভেঙে আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বিদেশি বলে যে আপনাদের চিহ্নিত করে দেওয়া হলো, এই প্রক্রিয়াটা কিন্তু ছোট প্রক্রিয়া নয়, এটা দীর্ঘ মেয়াদী একটা প্রক্রিয়া হতে চলেছে। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের মানুষেরা। তারা দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে এই দেশের মানুষকে বেনাগরিক হওয়ার থেকে আটকানোর জন্যে আওয়াজ তুলেছিল যে নাগরিকত্ব সুরক্ষিত করতে হবে। নাগরিকত্বের ভিক্ষা তারা চায়নি, নাগরিকত্ব সুরক্ষিত করতে হবে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর দালাল, তারা নাগরিকত্ব দাও বলে নিজেদের অলরেডি তারা বিদেশ হিসেবে চিহ্নিত করে ফেলেছে এই মানুষগুলোকে। আর আরও কয়েকজন আছে যাদের কথা আমি আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে জানাতে চাই। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা সতর্কভাবে এটা লক্ষ্য রাখছি এবং এর থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার জন্যে আমরা উদ্যোগ শুরু করছি। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের মানুষেরা, বিশেষ করে যারা কনভেনার, সঞ্চালক, তাদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ বসু আনন্দবাজারকে এক প্রশ্নের উত্তরে বলেছেন যে সিএএ এনআরসিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, জনস্বার্থ মামলা, তার ফয়সালা এখনো হয়নি। আর তাই কেন্দ্র সম্ভবত ঘুরপথে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি চালু করার জন্যে আধার কার্ড নিষ্ক্রিয় করার এই নোটিশ পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুতরাং এই প্রক্রিয়া সন্দেহভাজন নাগরিক তৈরি করবে, ডি ভোটার তৈরি করবে, এবং ডি ভোটার তৈরি করার পরের ধাপই হচ্ছে এনআরসি। এই কথা এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে। যুক্ত মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে
ওই নোটিশ প্রত্যাহার যদি না হয় তাহলে আবার এর বিরুদ্ধেই জনস্বার্থ মামলা দায়ের হবে এবং এই নোটিশ প্রত্যাহার করার জন্যে গণ আন্দোলন তৈরি হবে। আপনারা একটুখানি বলুন তো ভাই, যে শুধুমাত্র মতুয়া অধ্যুষিত এলাকাতে এই চিঠি এলো কেন? বাড়ি বাড়ি কেন এলো? কাদের জন্য এলো? কোন সূত্র ধরে এলো এই চিঠি? দেশ বিভাজনের ফলে যারা ছিন্নমূল হয়েছিল সেই ছিন্নমূল মানুষের কত অংশ মতুয়া? কত পার্সেন্ট? খুব বেশি হলে 5 থেকে 10%, তার বেশি হতে পারে না। দেশ বিভাজনের এক বলি শুধু মতুয়ারা তো হয়নি, গোটা বাঙালি সমাজ এই দেশ বিভাজনের বলি হয়েছে এবং তাদের কত অংশ এখানে এসেছে আপনারা খেয়াল করতে পারেন? কত অংশ এসেছে? আপনারা যদি হিসেব করেন, ভৌগোলিক হিসেবটা, ডেমোগ্রাফিক্যাল হিসেবটা পরে করুন, ভৌগোলিক হিসাবটা ধরুন যে নদিয়া জেলার পরেই মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত এই যে সীমানা, এই সীমানা ধরে ওপারের মানুষ এপারে এসেছে। এই সীমানার দৈর্ঘ্য 700 কিলোমিটারের বেশি, নদিয়া থেকে একেবারে কোচবিহারের মায়ানমার সীমান্ত পর্যন্ত এই সীমানাটা প্রায় 700 কিলোমিটারের ওপরে বেশি। তাহলে এই যে জেলাগুলো এর মধ্যে পড়ে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাগুলো পড়ছে। এখন ভাগ হয়েছে, অনেক জেলা ভাগ হয়েছে, জেলাগুলো পড়ছে। সেই জেলাগুলোতে যে সমস্ত মানুষ এসেছে, দেশ বিভাজনের বলি যে সমস্ত মানুষ এসেছে, রাজবংশী মানুষ এসেছে, পলিয়া সমাজ এসেছে ওই অঞ্চল ধরে, আদিবাসী সমাজ এসেছে ওই অংশ ধরে। আমাদের কাছে, ভয়েস অফ বহুজনের কাছে এখনো কোনো ইনফরমেশন নেই যে রাজবংশী সমাজের মধ্যে বাড়ি বাড়িতে, পঞ্চায়েতে পঞ্চায়েতে এরকম নোটিশ, এরকম চিঠি পৌঁছেছে। নেই, এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। আমরা খবর লাগাচ্ছি যে রাজবংশী সমাজ এই যে 700 কিলোমিটার দূরে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াতে যারা বসবাস করে এপারে, তাদের কাছে নোটিশ এসেছে কিনা। কেন আসেনি? কেন আসেনি তাদের কাছে নোটিশ? পাশাপাশি আরও দেখুন, নদিয়া এবং উত্তর 24 পরগনা বাদ দিয়ে দক্ষিণ 24 পরগনা, নদিয়া থেকে সুন্দরবনের বে অফ বেঙ্গলের বর্ডার এরিয়া হচ্ছে 266 কিলোমিটার। এই 266 কিলোমিটারের মধ্যে শুধু নদিয়া এবং উত্তর 24 পরগনায় মতুয়াদের বসবাস অনেক বেশি এবং এই বর্ডার এরিয়া দিয়ে যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে, সেই পঞ্চায়েত দপ্তরে ইতিমধ্যেই যাদের বাড়িতে এই চিঠি পৌঁছে দেওয়া হবে, সেই পঞ্চায়েতের মধ্যে সেই পৌঁছে দেওয়ার চিঠিগুলো এসে গেছে, তারা জেনে গেছে। আমাদের কাছে সিন্দ্রানী থেকে খবর এসেছে, খবরটা মানে তারা বলেছে যে আমরা নিশ্চিত করে বলছি যে এই খবর সত্য, যে সিন্দ্রানী পঞ্চায়েতে এরকম চিঠি এসেছে। এটা যদি হয় তাহলে আমরা গড়পড়তায় এই অঞ্চল ধরে, এই যে বর্ডার অঞ্চল ধরে যত পঞ্চায়েত আছে, সেখানে যদি 10,000ও ধরি, কত মানুষের বাড়িতে এই চিঠি আসছে? ডিঅ্যাক্টিভেট হয়েছিল, অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু এই চিঠিকে ডিঅ্যাক্টিভেট করা যাবে? আসবে তো? আপনাকে চিহ্নিত করে ফেলেছে অলরেডি আধার সংস্থা। আমরা সেই জন্যই দাবি করছি যে আধার সংস্থা কোন প্রেক্ষিতে এই চিঠি আপনার বাড়িতে পাঠাচ্ছে তার জবাব দিতে হবে। আমরা যে প্রশ্ন তুলেছি যে শুধুমাত্র মতুয়াদের টার্গেট করা হয়েছে কেন এবং কারণটা কি, কারণটা ভালো করে বুঝে নিন। কড়া কথা তেতো হলেও ভালো করে বুঝে নিন। এই তেতো কথা কতটা সত্য ছিল 2016 সাল থেকে আমরা বলে এসেছি, 2019-এ বেশি বেশি করে বলেছি। সেটা হলো
এই ডিঅ্যাক্টিভেটের মূল কারণ হলো মতুয়া কার্ড। যে মতুয়া কার্ড বিলি হয়েছে তার একটি স্যাম্পেল আমরা জোগাড় করেছি এবং এদের বিরুদ্ধে, এই দুই বাড়ির বিরুদ্ধে ভয়ঙ্কর জনস্বার্থ মামলা করা যায়, তাও আজকে জানিয়ে দিচ্ছি কিভাবে। এই মতুয়া কার্ড বিতরণের সঙ্গে সঙ্গে তারা যে ফর্মটা বিলি করেছে সেই ফর্মে ঠিকানার ডান দিকে রয়েছে আধার কার্ড নাম্বার। ভাবতে পারছেন কত বড় ভয়ঙ্কর রকমের তথ্য পাচারকারী এরা। তথ্য পাচার করেছে যে ইউনিক আইডেন্টিফিকেশনের অথরিটি শুধুমাত্র সরকারের আছে। সরকার একজন ব্যক্তি নাগরিকের যে গোপন তথ্য কোনোভাবে প্রকাশ করতে পারে না। একটা সাধারণ একটা সংগঠন হয়ে সে তার মতুয়া কার্ড বিলির ফর্মে এরকম একটা গোপন তথ্য, যার উপরে সব কিছু নির্ভর করছে, ব্যাংকের অ্যাকাউন্ট, যার থেকে সাবসিডিয়ারি সমস্ত কিছু নির্ভর করছে, সে সেইটাকে পাচার করেছে। বেসরকারি সংগঠনের এ স্পর্ধা হয় কি করে? তে আধার কার্ড নিয়ে ওখানে সংযুক্ত করলো। ধান্দাটা কি? কিসের জন্যে, কাদের সাপ্লাই করার জন্যে এই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মতুয়া কার্ড বিলি করার সময়ে এই আধার কার্ড সংযোজিত হলো? আপনারা খেয়াল করে দেখবেন না কত বড় বিশ্বাসঘাতকেরা, যে আপনার আধার নাম্বার, ইউনিক গোপন নাম্বারটা তারা মতুয়া কার্ড নেওয়ার সময় আপনার কাছ থেকে নিয়ে নিল। আর আমরা পরিষ্কার করে সেই সময় থেকে বলেছিলাম যে এই দুই বাড়ি, একদিকে মোদি ভাই দিদি ভাই রোশনাই, আর অন্যদিকে শান্তনু ঠাকুর, তার যে রাজনৈতিক দল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরে এই মতুয়া কার্ড পৌঁছে দেবে। অর্থাৎ ওই মতুয়া কার্ডের মধ্যে দিয়ে যে আধার কার্ড আপনি দেখিয়ে দিয়েছেন, সেই আধার কার্ডের সূত্র ধরে আপনার বাড়িতে এই চিঠি আসতে শুরু করেছেন। কারণ আপনি ডিক্লারেশন দিয়েছেন মতুয়া কার্ডের মতুয়া ফর্মে যে আপনি এই আধার কার্ড হোল্ড করেন, আর সেই আধার কার্ডের সূত্র ধরেই অধিকাংশ বাড়িতে এই চিঠি আসতে শুরু করেছে। এটা দেখবেন না যে কি ভয়ঙ্করভাবে ধর্মের আফিং খাইয়ে, কাদা জলে চুবড়ি খাইয়ে আপনাকে বেনাগরিক বানিয়ে দিল, আপনাকে ইললিগাল মাইগ্রান্ট বানিয়ে দিল, আপনাকে বিদেশি বানিয়ে দিল। যে কথা ওদের নেতারা বলছিল এরা উইপোকা, এরা ঘুষপেটি, এদের টিপে টিপে মারতে হবে, আপনি তো নিজেই মরার জন্যে আপনার মতুয়া কার্ডের সাথে যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেখানেই আধার কার্ড জুড়ে দিয়েছেন। মতুয়া কার্ড বিলি হয়েছে, আমরা নিজের চোখে দেখেছি। আমরা যখন র্যালি করি বর্ডার এলাকা দিয়ে, জেলাগুলো দিয়ে, তখন দেখেছি প্রত্যেকটা জায়গায় মতুয়া কার্ড বিতরণ সেন্টার। সেখান থেকে তখনই আমরা প্রশ্ন করেছি পথসভায়, জনসভায়, যেই মতুয়া কার্ডের সমস্ত তথ্য পাচার করা হবে। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে কথা বলেছি, বহুবার বলেছি। আমার মতুয়া ভাইরা সেটাকে গুরুত্ব দেয়নি, তারা ওই দুই বাড়ির ধর্মের আফিংয়ে জারিত হয়ে তার বাইরে থেকে বেরোতে পারছে না জন্যেই তাদের পরে এই ভয়ঙ্কর রকমের নোটিশ সার্ভ হয়েছে বাড়ি বাড়িতে। আপনারা খেয়াল করে দেখুন যে অনেক দিন ধরে ওরা চেষ্টা করছে এনআরসি করার সাথে এনপিআরকে যুক্ত করে দিয়েছে। ক্রোনোলজি বুঝিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তো সেখানে ক্রোনোলজিতে আপনারা এই এনপিআর এর কথা শুনেছেন। সেটা মানুষ প্রত্যাহার করেছে, মানুষ গণ আন্দোলন গড়ে তুলেছিল এনপিআর এর বিরুদ্ধে। তারপরেই হঠাৎ করে এরা কি করছে, এরা করবেই সেটা, যে কোনোভাবেই করতে চায় এই ধরনের খেলা। এরপরে এরা যখন ওখানে ধাক্কা খেয়েছে, এনপিআর এনআরসিতে সিএতে ধাক্কা খেয়েছে, তখন এরা
ব্যাংকের কেওয়াইসি ফর্ম আপডেট করার জন্যে এনপিআর এর সমস্ত প্রশ্নগুলো ওই কেওয়াইসি ফর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, গোপনে ঢুকিয়ে দিয়েছে এবং ব্যাংক কর্মীদের বলেছে এইভাবে ফর্ম ফিল আপটা করো। ওখানে অপশনাল ছিল জন্য অনেকে সেটাকে ফর্ম ফিল আপ করেনি। কিন্তু আধার কার্ড, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল আধার ইজ নট ম্যান্ডেট, আধার ম্যান্ডেট নয়, তবুও প্রভাব খাটিয়ে এই সমস্ত ব্যাংক কর্মীদের মধ্যে দিয়ে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করা হয়েছে। যখন ওখানেও হচ্ছে না, তখন শরণার্থী কল্যাণ যোজনার কথা এসে বলেছে ঠাকুরনগরে এসে। তা শরণার্থী কল্যাণ যোজনায় একজনও স্বাক্ষর করেছে কিনা আমি জানি না, সেটা হয়নি। শরণার্থী কল্যাণ যোজনা প্রত্যাখ্যান করেছে মতুয়ারা, আর প্রত্যাখ্যান করাতে তারা বারবার করছিল যে রুলসটা আনা যাচ্ছে না, সিএ বলবৎ করা যাচ্ছে না, এনআরসি করা যাচ্ছে না। আর তার ফলে এটে গুটে এই যে আধার কার্ড নিষ্ক্রিয় করার খেলাটা শুরু করে দিল। এতে আইডেন্টিফাই হয়ে গেছে যে আপনি যাদের কাছে এসেছে সেই বাড়ির মানুষটি একজন বিদেশি, একজন অবৈধ অভিবাসী, আপনার এখানকার বসবাস করার জন্যে যথেষ্ট রকমের প্রমাণ নেই, অর্থাৎ আপনি বিদেশি। সুতরাং ফরেন ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে আপনার বিচার হবে, যেটা কিছুদিন আগে আসামে হয়েছে। ফরেন ট্রাইব্যুনাল এই চিঠিগুলোর সূত্র ধরে, আধার কার্ডের সূত্র ধরে আপনাকে বিদেশি হিসাবে চিহ্নিত করে আপনাকে নোটিশ পাঠাতে শুরু করবে। এটাই পলিসি।